হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু দ্য বেঙ্গলি জব সিকার্স। আজকে আমরা আমাদের সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি, যেটাও কিনা হবে ব্যাঙ্কিংয়ের উপরে, ব্যাঙ্কিং প্রিলিমসের কোয়েশ্চেনের উপরে কীরকম ধরনের কী কোয়েশ্চেন হয়। আমরা লাস্ট ক্লাসেও তাই করেছিলাম, আজকের ক্লাসেও আমরা তাই ডিসকাশন করব। ঠিক আছে, তো দেখো আজকে তোমাদের সামনে কিছু ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন্স রাখা আছে। চলো দেখে নিই একবার কী ধরনের কোয়েশ্চেন, কীভাবে কী আনসার করতে হবে। তো দেখো প্রথমেই দেওয়া আছে, ইন আ ফ্যামিলি অফ 7 মেম্বার্স, পড়ে নিই আগে। দেয়ার আর অনলি 2 ম্যারিড কাপল, ও ইজ দ্য সান অফ কিউ, এম is the only daughter of L, R is no son, P is the grandmother of O, and N is the daughter of R, who is the husband of P. L is married to Q, who is the sister of N. দেখো এখানে একটা সিম্পল ব্লাড রিলেশন দেওয়া আছে। তো ব্লাড রিলেশন করার আগে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, একটু কিভাবে ডিজাইন করতে হয় একটু দেখে নিই। কারণ এখানে যে কোয়েশ্চেনটা আমাদের সামনে রয়েছে সেটা কিন্তু একটা ফ্যামিলি ট্রি ক্রিয়েট করতে হবে। তো ফ্যামিলি ট্রি ক্রিয়েট করার জন্য কিছু সিম্বল আমরা ম্যান্ডেটরি ইউজ করে থাকি, তো সেগুলো একটু দেখে নিই কীভাবে কী করব। লক্ষ্য করে দেখো, যদি আমরা প্লাস সাইন ব্যবহার করি, ডিফাইন্স মেল, কেমন পুরুষ বোঝাবে। যদি এটা মাইনাস সাইন ইউজ করি, ইট ডিফাইন্স ফিমেল। কেমন ডিফাইন্স ফিমেল। ওকে, যদি একটা পুরুষ এবং স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্ক দেখানো হয়, সেটা দেখানো হয় ইজ ইকুয়াল টু দিয়ে, দিস ইজ ম্যারাইটাল রিলেশন। তো ঠিক করে দিয়ে এটা this is called the marital relation। ঠিক আছে, আচ্ছা যদি এই ধরনের লাইন ক্রিয়েট হয়, এখানে ধরো একটা প্লাস দেওয়া, এখানে ধরো মাইনাস, দিস ডিফাইন্স চাইল্ড লাইন। কেমন চাইল্ড লাইন। ঠিক আছে, আর এই দুটোকে মিলিয়ে দিলে হবে ফ্যামিলি লাইন। কীরকম দেখতে হবে একটু দেখে নিই। প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস, এখান থেকে একটা কানেক্টিভিটি তৈরি হবে, এবার এখানে একটা প্লাস একটা মাইনাস। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের ফ্যামিলি লাইন। ঠিক আছে, তাহলে এই হলো মেন আমাদের এখানে সিস্টেম। তাহলে আমরা প্লাস বলতে কি বুঝছি, মেল। ঠিক আছে, মাইনাস বলতে বুঝছি ফিমেল। প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস যদি বুঝি, তাহলে এখানে হয়ে যাচ্ছে কি, প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস যদি আমরা এখানে বুঝি, তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের ম্যারাইটাল রিলেশন। কোনো অসুবিধা নেই বুঝতে। আচ্ছা, এই ধরনের সিম্বল যদি আমরা ইউজ করি, এই ধরনের সিম্বল যদি আমরা ইউজ করি, তাহলে হয়ে যাচ্ছে এটা চাইল্ড লাইন। আর টোটাল দুটোকে মিলিয়ে যদি আমরা ইউজ করি, দিস কলস দ্য ফ্যামিলি লাইন। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই দিয়ে আমরা মোটামুটি এই ডিজাইনটা ক্রিয়েট করার চেষ্টা করব। তাহলে চলো দেখি কীভাবে ডিজাইনটা ক্রিয়েট করা যায়। ওকে, তো শুরু করি। বলছে, ইন এ ফ্যামিলি অফ 7 মেম্বার্স দেয়ার আর অনলি 2 ম্যারিড কাপল। ভালো কথা। ও ইজ দ্য সান অফ কিউ। আচ্ছা ঠিক আছে, ও দ্য সান অফ কিউ। মনে রাখবে, যে ছেলে বা মেয়ে হচ্ছে সন্তান, সে সবসময় নিচে থাকবে। ঠিক আছে, মানে সেকেন্ড জেনারেশান, থার্ড জেনারেশান, যত জেনারেশনেই পিছিয়ে যাব, মানে ছোটোর দিকে চলে যাব, তারা সবসময় নিচের দিকে থাকবে, কারণ তারা পরে এসেছে। ওকে, তাহলে কি বলেছে ফার্স্ট পয়েন্টে, ও ইজ দ্য সান অফ কিউ। দেখো ও এখানে ছেলে, কিন্তু কিউ এর জেন্ডার এখানে আইডেন্টিফাইড নয়, তাই প্লাস মাইনাস কিছু লিখলাম না। ঠিক আছে,
নেক্সট, এম ইজ দ্য অনলি ডটার অফ এল। ওকে, ভালো কথা, এম দ্য অনলি ডটার, এম দ্য অনলি ডটার অফ এল। ঠিক আছে, এল বাবা কি মা এখন অবধি জানি না, কিন্তু ওপরে থাকছে। গ্রেট। নেক্সট কি বলেছে, আর হ্যাজ নো সান। ভালো কথা, আর কোনো ছেলে নেই। পি ইজ দ্য গ্র্যান্ডমাদার অফ ও। এবার দেখো, ওকে আমরা অলরেডি এখানে পেয়েছি, তাহলে এটাকে আমরা ডিফাইন করছি আলাদা করে, ও দেন কিউ দেন কি ছিল, পি। পি যেহেতু গ্র্যান্ড মাদার, তাই আমরা মাইনাস সাইন প্রোভাইড করলাম এখানে, কেমন? আর ও ছেলে, তাই প্লাস সাইন আমরা এখানে প্রোভাইড করছি। এন ইজ দ্য ডটার অফ আর। আচ্ছা, এন দ্য ডটার অফ আর হলো। নেক্সট, এন ইজ দ্য ডটার অফ আর, হু ইজ দ্য হাজব্যান্ড অফ পি। এবার দেখো, এখানে হু ইজ দ্য হাজব্যান্ড অফ পি চলে এসছে, তাহলে কে কার পাশে হু ছিল, আর এর পাশে, তাহলে আর এখানে হাজব্যান্ড হয়ে গেল কার, পি এর। কোনো বুঝতে অসুবিধা নেই, তাহলে আর কে হলো হাজব্যান্ড কার, পি এর। এবার দেখো, আর এর একটি মেয়ে আছে, নাম হচ্ছে এন, তাহলে কিউ এবং এন দুজনে চাইল্ড লাইন দিয়ে কানেক্ট করা হলো। ঠিক আছে, ওকে, কিউ এবং এনকে চাইল্ড লাইন দিয়ে কানেক্ট করা হলো এখানে। ওকে, নেক্সট কি বলেছে, এল ইজ ম্যারিড টু কিউ। ভালো কথা, এল কি করেছে, বিয়ে করেছে কার সঙ্গে, কিউকে। কিউ হু ইজ দ্য সিস্টার অফ এন। এবার দেখো, কিউ দ্য সিস্টার মানে একজন মহিলা, তাহলে কিউ যদি একজন মহিলা হয়, এল অবভিয়াসলি একজন ছেলে হবে। কোনো আপত্তি নেই বুঝতে আমাদের। কিউ এল অতি অবশ্যই একজন ছেলে হবে। ঠিক আছে, এল অতি অবশ্যই একজন ছেলে হবে, বুঝতে আশা করি কোনো প্রবলেম নেই। আচ্ছা, হলো, তাহলে এই হয়ে গেল আমাদের ফাইনাল অ্যারেঞ্জমেন্ট। এটা হয়ে গেল আমাদের ফাইনাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসব কোশ্চেনগুলোর দিকে আনসার করতে। ঠিক আছে, তাহলে চলো কোশ্চেনের দিকে চলে আসি এবার আমরা। তাহলে কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাশন শুরু করব। চলে আসি নিচের দিকে একটু। ওকে, বলছে হাউ মেনি মেল মেম্বার্স আর দেয়ার ইন দ্য ফ্যামিলি। কতজন পুরুষ আছে। দেখো, এখানে এল একজন পুরুষ, এল একজন পুরুষ এখানে রয়েছে পাচ্ছ, আর একজন পুরুষ এখানে আমরা পাচ্ছি, আর ও আমরা পুরুষ হিসেবে পাচ্ছি। তাহলে উত্তর কি লিখব, অপশান নাম্বার বি সেকেন্ড। অপশান কি উত্তর লিখব, অপশান নাম্বার বি সেকেন্ড। উত্তরে লিখবো অপশান নাম্বার বি সেকেন্ড। হয়ে গেল। ওকে, চলে আসছি পরের কোশ্চেনে। হাউ ও ইজ রিলেটেড টু আর। ও আর এর কে, এটা প্রশ্ন করা হয়েছে। তাহলে দেখো, ও কোথায়, ও এখানে রয়েছে, আর কোথায়, আর এখানে রয়েছে। আর কোথায় রয়েছে, থার্ড জেনারেশনে, আর ও কোথায় রয়েছে, ফার্স্ট জেনারেশন। ঠিক আছে, তাহলে দেখো, হাউ ইজ ও রিলেটেড। এবার ও এর সম্পর্কটা জানতে চাইছে। ও কে, নাতি। ঠিক আছে, ছেলে তো, তাহলে উত্তর চলে আসবে গ্র্যান্ডসন। আনসার ইজ অপশন নাম্বার বি সেকেন্ড। ঠিক আছে, আনসার চলে আসবে বি সেকেন্ড, গ্র্যান্ডসন। হলো, চলে আসি ঠিক তার পরের কোশ্চেন। কী বলেছে, হাউ ইজ এন রিলেটেড টু এন। এল, এন এখানে আছে। ঠিক আছে, এল কোথায়, এল এখানে দেখতে পাচ্ছি। তাহলে এন এল এর কে হবে। দেখো, এল বিয়ে করেছে কাউকে, কিউকে, তাই তো। এল বিয়ে করেছে কাউকে, কিউকে। কিউ এর বোন হচ্ছে এন, তাহলে রিলেশন কি পাচ্ছি, ওয়াইফের বোন। তাহলে কি হবে, শালি হবে তো। তাহলে শালি মানে কি ইংরেজি হচ্ছে, সিস্টার ইন ল। তো আনসার ইজ অপশন নাম্বার D4, সিস্টার ইন ল। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে, কোনো বুঝতে অসুবিধা হয়নি। ওকে, তাহলে আমরা চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4।
কি বলেছে, হাউ মেনি মিনিংফুল ইংলিশ ওয়ার্ড ক্যান বি ফর্মড বাই ইউজিং দ্য ফার্স্ট, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ অ্যান্ড 10th লেটার্স অফ দ্য ওয়ার্ড ইউনিভার্সিটি। সবার আগে ইউনিভার্সিটি ওয়ার্ডটা আমরা লিখে নিই একবার। ইউনিভার্সিটি ওয়ার্ডটা একবার আমরা ফার্স্ট অফ অল লিখে নিই। UNIVERSITY লিখে নিলাম। এবার কি কি ডিফাইন করতে বলেছে, দ্য ফার্স্ট লেটার কি পেলাম আমরা, ইউ। এবার চলে আসছি আমরা ফোর্থ লেটার, সেকেন্ড, থার্ড, ফোর্থ, দিস ইজ ভি, ঠিক আছে। দেন দিস ইজ ফিফথ লেটার, দিস ইজ ই। দেন সিক্সথ লেটার, দিস ইজ আর। দেন সেভেন্থ লেটার, দিস ইজ এস, অ্যান্ড দ্য 10th লেটার শুড বি ওয়াই, ঠিক আছে। এবার কি করতে হবে, তাহলে এইটা আমরা এখান থেকে জেনারেট করলাম। এবার মিনিংফুল ওয়ার্ড ক্রিয়েট করতে হবে এই লেটার্সগুলো দিয়ে, ঠিক আছে। মিনিংফুল ওয়ার্ড ক্রিয়েট করতে হবে এই লেটারগুলো দিয়ে, স্টার্টিং উইথ এস। এবার এস দিয়ে শুরু হবে, তাহলে আমরা পাচ্ছি প্রথম লেটার শুড বি এস, ঠিক আছে। চলো, ঠিক আছে। দেন রাইট দ্য থার্ড লেটার অফ দ্য ওয়ার্ড, অর ইফ মোর দ্যান ওয়ান ওয়ার্ডস আর ফর্মড, ইউর আনসার উইল বি জেড। তাহলে দেখো এখান দিয়ে কি ওয়ার্ড তৈরি হতে পারে, এখান দিয়ে আমরা একটা ওয়ার্ড তৈরি করতে পারবো না মাল্টিপল ওয়ার্ড তৈরি করতে হবে, ভাবতে হবে। তাহলে এগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার, আর ইংলিশের জ্ঞান একটু থাকার প্রয়োজন আছে। তাহলে এখানে আমরা যে ওয়ার্ডটা পাবো সেটা হচ্ছে SURVEY, কেমন? এই ওয়ার্ডটা আমরা পাবো, এটা হলো সার্ভে, ঠিক আছে। তাহলে সার্ভে একটা মিনিংফুল ওয়ার্ড, আর কিন্তু কোনো ওয়ার্ড এখান থেকে আমরা জেনারেট করতে পারবো না, কেমন? তাহলে এই ওয়ার্ডটা আমরা এখান থেকে জেনারেট করলাম। এবার প্রশ্ন কি, দেন রাইট দ্য থার্ড লেটার অফ দ্য ওয়ার্ড। দ্য থার্ড লেটার আমরা কি পাচ্ছি, আর। সো আর উইল বি দ্য আনসার। সো আনসার এসে গেল কি, অপশন নাম্বার, আনসার চলে আসছে অপশন নাম্বার ই। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা এখানে উত্তরগুলো ক্রিয়েট করব। ওকে, তাহলে চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 5-এ। তো কী বলছে কোশ্চেন নাম্বার 5? বলছে পয়েন্টিং টু আ গার্ল সুশীল সেড। তাহলে একটি মেয়েকে দেখিয়ে সুশীল কিছু বলছে। ভালো কথা, কি বলছে দেখে না। She is the daughter-in-law. She is the daughter-in-law of my mother's daughter-in-law, মনে থাকবে? আচ্ছা, এখানে যেভাবে আমরা করি সেটা হচ্ছে যেখানে যেখানে একটা করে সম্পর্ক দেখতে পাবো সেটাকে ডিভাইড করতে হবে। তাহলে এখানে কি কি সম্পর্ক পাচ্ছি দেখো, শি ইজ দ্য ডটার-ইন-ল, ডটার-ইন-ল একটা সম্পর্ক, বৌমা। তাহলে ফার্স্ট স্ট্রাইক দিলাম। অফ মাই মাদার্স ডটার-ইন-ল, এবার দেখো মাদার একটা সম্পর্ক বটে কিন্তু অ্যাপোস্ট্রফি রয়েছে, দ্যাটস বিকজ এখানে কন্টিনিউয়েশন বুঝি আমরা। অফ মাই মাদার্স ডটার-ইন-ল, দ্যাট মিনস এখানে একটা স্ট্রোক ডাউন করলাম। এবার দেখো মাই শব্দটা কার জন্য অ্যাপ্লিকেবল, মাই শব্দটা এখানে সুশীলের জন্য অ্যাপ্লিকেবল। কি বললাম, ক্লিয়ার? তাহলে সুশীলের মায়ের ডটার-ইন-ল অর্থাৎ সুশীলের মায়ের বৌমা। এবার দেখো সুশীলের মায়ের বৌমা কে হবে আলটিমেটলি? সুশীলের মায়ের বৌমা হবে ইদার সুশীলের ওয়াইফ অথবা সুশীলের বৌদি, ঠিক আছে। দুটো রিলেশন এখান থেকে ক্রিয়েট করা যেতে পারে, ইদার সুশীলের ওয়াইফ হবে অথবা সুশীলের বৌদি হবে। কি বললাম, ক্লিয়ার? তবেই তো বৌমা হচ্ছে। তাহলে এখানে দেখো শি ইজ দ্য ডটার-ইন-ল, সে হচ্ছে বৌমা কার? আমার মায়ের যে বৌমা তার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই বুঝতে। তাহলে এই রিলেশনটা আমরা কিভাবে ড্র করতে পারি? তাহলে এটা ধরো সুশীল, তাহলে সুশীল একজন ছেলে, তার মায়ের বৌমার বৌমা অর্থাৎ কি সুশীলের ছেলের ওয়াইফ, ঠিক আছে। এই রিলেশন হতে পারে অথবা এই রিলেশনও হতে পারে
সুশীলের মায়ের দুটি সন্তান বা দুটি ছেলে আছে। ধরে নিলাম এটা সুশীল, এটা আর একটা ভাই, তার ওয়াইফ এবং তার ছেলে এবং বৌমা। কি বললাম, ক্লিয়ার? তাহলে দেখো সুশীলের ক্ষেত্রে এর রিলেশনটা কি হবে। এবার প্রশ্নটা কি ছিল, হাউ ইজ দ্য গার্ল রিলেটেড টু সুশীল। তাহলে দুটো রিলেশন, নয় এই গার্ল নয় এই গার্ল, দুটো রিলেশন আমরা এখানে পেতে পারি। এক্ষেত্রে কি হচ্ছে, সুশীলের বৌমা, ডটার ইন ল, ঠিক আছে। আর এই ক্ষেত্রে কি আসবে, সেক্ষেত্রেও সুশীলের বৌমাই আসবে, ঠিক আছে। তাহলে ইন বোথ দ্য কেসেস আনসার চলে আসবে ডটার ইন ল, মনে থাকবে। সো আনসার ইজ অপশন নাম্বার সি, ডটার ইন ল। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। ওকে, তো চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা একটু চলে আসি। নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া আছে দেখে নিই, একটু পড়ে নিই ফার্স্ট অফ অল। তাহলে কী দিয়েছে প্রথমে, বলছে ইন ইচ কোয়েশ্চেন্স বিলো আর গিভেন সাম স্টেটমেন্টস ফলোড বাই সাম কনক্লুশনস। You have to take a given statement to be true even if them seems to be at variance with commonly known facts. Read all the conclusions and then decide which of the given conclusion logically follows from the given statements disregarding commonly known facts. মানে কি, এখানে নিচে কিছু বক্তব্য বা বিবৃতি দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে কিছু কনক্লুশন বা উপসংহারও দেওয়া আছে, বা বক্তব্যর সঙ্গে বা বিবৃতির সঙ্গে সঙ্গে কিছু তথ্য নিচে দেওয়া রয়েছে। ভালো কথা। এবার বলছে নিচের কোন কনক্লুশনগুলি ফলো করবে উপরোক্ত বিবৃতির আলোকে, ঠিক আছে। অর্থাৎ কি হলো, স্টেটমেন্টগুলোকে সঠিক ধরে নিয়ে নিম্নোক্ত কোন কনক্লুশনগুলোকে ফলো করানো যেতে পারে আমাকে সেটা বার করতে হবে। কি বললাম, ক্লিয়ার? তাহলে এখানে কিভাবে আমরা আনসার করবো একটু দেখে নিই। ফার্স্ট অফ অল দেখো, গিভ আনসার এ ইফ অনলি কনক্লুশন 1 ফলোস। 1 নম্বর ফলো করবে যদি কি হবে, এ লিখবো আমরা। 1 নম্বর ফলো করলে কি করব, এ লিখব। বি কখন হবে, যদি 2 নম্বর করে। সি ইদার অর কনক্লুশন হচ্ছে প্রথমটা ফলো করলে দ্বিতীয়টা করবে না, বা দ্বিতীয়টা করলে প্রথমটা করবে না। ইন দ্যাট কেস ইউ আনসার শুড বি অপশন নাম্বার সি, নিদার নর, মানে কোনোটাই করবে না। ইন দ্যাট কেস আনসার ইজ ডি। আর যদি দুটোই ফলো করে তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ই। কোনো অসুবিধা নেই বুঝতে। তো চলো দেখি কীভাবে সলভ করা যায় কোশ্চেনগুলোকে। চলে আসি কোশ্চেন নাম্বার 6। কী কোশ্চেন আছে দেখে নিই। অল ক্রিকেটার্স অর অল ক্রিকেটস আর ফিল্ড। তাহলে কীভাবে লিখবো, অল ক্রিকেটস আর ফিল্ড, ঠিক আছে। চলো, অল ক্রিকেটস আর ফিল্ড হলো, অল ক্রিকেটস আর ফিল্ডস। নেক্সট কী বলেছে, নো ফিল্ড ইজ লোকাল। কোনো ফিল্ড লোকাল হবে না। তার মানে কি হলো, দেয়ার ইজ নো কানেকশন বিটুইন লোকাল অ্যান্ড ফিল্ড। বোঝা গেল? ওকে, নেক্সট কি, অল ক্রিকেটস আর নিউজ। তো সমস্ত ক্রিকেটগুলো কি হচ্ছে, নিউজ হচ্ছে। তাহলে এখানে আমরা এন লিখে দিলাম, ঠিক আছে। ওকে, এবার চলে আসি। বলছে সাম নিউজ ইজ নট লোকাল। আচ্ছা, সাম নিউজ ইজ নট লোকাল। এবার দেখ, প্রথম কথা, নিউজ এবং লোকালের মধ্যে ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, কিন্তু এখানে যে সমস্ত সম্পর্কগুলো আমরা খুঁজে পাই সেটা হচ্ছে দু ধরনের সম্পর্ক। একটা হচ্ছে ডিরেক্ট রিলেশন আর একটা হচ্ছে পার্সপেক্টিভ রিলেশন। এখানে ডিরেক্ট রিলেশন না পেলেও একটা পার্সপেক্টিভ রিলেশন কিন্তু আমাদের থেকেই যাবে। কেন, দেখো আমাদের এখানে দেখো, ফিল্ডের সঙ্গে লোকালের কোনো সম্পর্ক দেওয়া নেই বা হবে না, এটা পরিষ্কার বলে দেওয়া আছে। ফিল্ডের সঙ্গে লোকালের যে কোনো সম্পর্ক হবে না, এটা আমরা ক্লিয়ারলি কিন্তু জানি। এবার একটু ভালো করে ভেবে দেখো, ফিল্ড যদি কোনোভাবেই লোকাল না হয়, ইন দ্যাট কেস ফিল্ডের মধ্যে থাকা ক্রিকেটের পার্টটা কি লোকাল হতে পারে? সহজ উত্তর, কোনোভাবেই নয়। এবার ভালো করে চিন্তা করো, এই যে নিউজও তো ক্রিকেটের বেশ কিছুটা অংশ অধিকার করে বসে রয়েছে, তারা কি কখনো লোকাল হতে পারবে? কখনোই হতে পারবে না। এবার কি বলেছে, সাম নিউজ ইজ নট লোকাল। এবার এটা ভালো করে জিনিস ভাবো, তোমাদের মনে হবে যে ক্রিকেটের মধ্যে যে অংশটা রয়েছে সেটা বাদ দিলে তো লোকাল হতেই পারে। অবশ্যই হতে পারে, কিন্তু একটা জিনিস চিন্তা করো, নিউজের 100% কি লোকাল হবে? কখনো হতে পারে না। কিছুটা যেটাকে নিয়ে ক্রিকেটের মধ্যে রয়েছে তারা কোনোভাবেই লোকাল হতে পারে না। দ্যাট মিনস 100%-এর মধ্যে
যদি 75% নিউজও লোকাল হয়, ওই 25% কখনোই হবে না। কিন্তু এই যে নিউজটার 75% লোকাল হবে বলছি, ওটাও তো একটা অ্যাজামশন, ওটা তো ডেফিনেট নই আমরা, ঠিক আছে। কিন্তু নিউজের যে অংশটা ক্রিকেটের মধ্যে রয়েছে তারা যে লোকাল হবে না, এটা নিয়ে আমরা কিন্তু কনফার্ম। দ্যাট মিনস নিউজের কিছু অংশ যে লোকাল হবে না সেটা কিন্তু ডেফিনিট, কিছু হবে কি না হবে সেটা পরের কথা, কিন্তু কিছুটা যে হবে না সেটা নিয়ে কিন্তু আমরা ডেফিনিট। দ্যাট মিনস এখানে কিন্তু কনক্লুশন ওয়ানে যেটা বলা আছে সেটা স্যাটিসফাই করে গেল। গোয়িং ফর কনক্লুশন নাম্বার 2, কি বলেছে? অল লোকাল ইজ ক্রিকেট। সমস্ত লোকালগুলো ক্রিকেট হতে পারে। বেশ সিম্পল ভাবো, লোকাল এবং ফিল্ড, ফিল্ড কখনো লোকাল হতে পারবে না। তাহলে ফিল্ড যদি লোকাল না হয়, লোকালও ফিল্ড হবে না। দ্যাটস ইট। আচ্ছা, এবার একটা জিনিস ভাবো, লোকাল যদি ফিল্ডের মধ্যেই ঢুকতে না পারে তাহলে ক্রিকেটের মধ্যে ঢুকবে কী করে? পসিবল নয়। দ্যাট মিনস সেকেন্ড কনক্লুশন হয়ে গেল ভুল। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার এ। ক্লিয়ারলি বোঝা গেছে? তাহলে আনসার কী হবে 6 নম্বরে? অপশন নাম্বার এ। তো চলে আসে, তাহলে আমরা চলে আসি তাড়াতাড়ি 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে কী আছে একটু দেখে নিই। সাম নয়েজ আর স্পিক, সাম নয়েজ আর স্পিক হলো। নেক্সট কি বলেছে? নো উইক ইজ নয়েজ, নো উইক ইজ নয়েজ, উইক কখনোই নয়েজ হবে না, ভালো কথা। নেক্সট কি বলেছে? ওনলি আ ফিউ স্পিক ইজ স্যাড, ওনলি আ ফিউ স্পিক ইজ স্যাড। তাহলে স্পিকের কিছুটা অংশই স্যাডের মধ্যে যেতে পারে, 100% যাবে না, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখো। এখানে বলেছে ওনলি আ ফিউ, ওনলি আ ফিউ মানে কিন্তু সাম, সাম মানে কিন্তু আবার কোনোভাবেই সামের বেশি নয়, 100% কখনোই কিন্তু যাবে না। ক্লিয়ার হচ্ছে? ওকে, চলো তারপর কি বলেছে? অল স্যাড ইজ নয়েজ ইজ এ পসিবিলিটি। এবার দেখো, স্যাডের কিছু স্যাডের পুরো অংশটাই নয়েজ হবে, এটা কিন্তু কনফার্ম নয়। এখানে কি বলেছে? পসিবিলিটি। মনে রাখবে, পসিবিলিটি মানে হচ্ছে হতেও পারে নাও হতে পারে, কনফার্ম নয়। এবার ভালো করে লক্ষ্য করো, এখানে স্যাড এবং নয়েজের মধ্যে ডিরেক্ট কোনো রিলেশন শো করানো নেই। যেহেতু ডিরেক্ট কোনো রিলেশন শো করানো নেই, জাস্ট বিকজ স্যাড এবং নয়েজের মধ্যে সম্পর্ক থাকতেও পারে নাও থাকতে পারে। উই আর নট সার্টেন, আমরা কিন্তু শিওর নই দুজনের মধ্যে সম্পর্ক আছে বা নেই এ বিষয়ে। তার মানে কি বুঝবো? এদের মধ্যে সম্পর্ক হতেও পারে নাও থাকতে পারে। দ্যাট মিনস এখানে যাই হোক না কেন, সম্পর্ক থাকুক বা না থাকুক, সবটাই চলে যাবে ইনডেফিনিট কনক্লুশনে। যাই কনক্লুশন আমরা পাই না কেন এই দুটো থেকে, সেটা সবটাই চলে যাবে ইনডেফিনিট, কোনোটাই ডেফিনিট হবে না। এবার ইনডেফিনিটকে ডিফাইন করে পসিবিলিটি, মনে থাকবে, ইনডেফিনিটকে ডিফাইন করে এই ওয়ার্ডটা পসিবিলিটি। এবার দেখো, এদের মধ্যে একটা সম্পর্ক এখানে দেওয়া রয়েছে কি? অল স্যাড ইজ নয়েজ ইজ এ পসিবিলিটি। তার মানে কি? ইনডেফিনিট তো। তাহলে পসিবিলিটি দেওয়ার জন্য কিন্তু এই 1 নম্বরটা স্যাটিসফাই করে গেল। কি বললাম? ক্লিয়ার? পসিবিলিটি দেওয়ার জন্য কিন্তু 1 নম্বরটা স্যাটিসফাই করে গেল। এবার চলে আসি পরেরটায়, 2 নম্বর। সাম স্পিক ইজ নট উইক, সাম স্পিক ইজ নট উইক। এবার লক্ষ্য করে দেখো, স্পিকের কিছু অংশ নয়েজের মধ্যে রয়েছে, নয়েজ কোনোভাবেই উইক হতে পারে না। তাহলে নয়েজ যে অংশটা স্পিকের অধিকার করে রয়েছে তারা কখনোই উইক হতে পারবে না। তাহলে অবভিয়াসলি স্পিকের কিছু অংশ উইক হতে পারবে না। এক্ষেত্রে দুটোর দুটো কনক্লুশনই ঠিক, আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ই লাস্ট। মনে থাকবে? খুব ভালো করে আরেকবার দেখে নিই। বলেছিলাম দেখো আগের বারে, স্পিকের কিছু অংশ যেগুলো কিনা নয়েজের মধ্যে রয়েছে তারা তো কোনোভাবে উইকে যেতে পারবে না, কারণ উইক কখনোই নয়েজ হবে না। উইক যদি নয়েজ না হয়, নয়েজও উইক হবে না অবভিয়াসলি। তাহলে নয়েজের মধ্যে থাকা যে কোনো এলিমেন্ট কখনোই উইকের মধ্যে যেতে পারবে না। দ্যাট মিনস স্পিকের যে অংশটা নয়েজের মধ্যে রয়েছে তা সে কখনোই উইকে যেতে পারবে না। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে এই ক্ষেত্রে 2 নম্বরটাও ফলো করে গেল। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি বোথ অপশন ই। ঠিক আছে, ওকে। তাহলে তাড়াতাড়ি পরেরটায় চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 8। কি বলেছে? অনলি হোয়াইট আর ব্রাউন। খুব ভালো করে এটা মনে রাখবে, অনলি ব্রাউন, অনলি হোয়াইট ইজ ব্রাউন। অনলি শব্দ যেখানেই দেখবে এটা রিভার্স হয়ে যায়। যে মুহূর্তে আমরা অনলি শব্দ দেখব,
রিপ্লেস করব অল দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পেয়েছি, অনলি হোয়াইট ইজ ব্রাউন, ঠিক আছে। তো অনলি হোয়াইট ইজ ব্রাউন এটাকে কিভাবে রিপ্লেস করব, এটাকে রিপ্লেস করব এইভাবে, অল ব্রাউন আর হোয়াইট, ঠিক আছে। এভাবে আমরা কিন্তু রিপ্লেস করে দেবো জিনিসটাকে। তাহলে আমরা কি করছি, কি বললাম, অনলি উইল বি রিপ্লেসেস বাই অল, মনে থাকবে অনলিকে কি দিয়ে রিপ্লেস করতে হয়, অল দিয়ে, সবসময় এটা কিন্তু খেয়াল রাখবে, অনলিকে সবসময় রিপ্লেস করতে হবে অল দিয়ে, ঠিক আছে। চলে আসি এবার কনক্লুশনে। তাহলে আমরা কি বুঝলাম, অল ব্রাউন ইজ হোয়াইট, তাহলে অল ব্রাউন ইজ হোয়াইট, ঠিক আছে। চলে আসি নেক্সট, অল ইন্ডিগো ইজ হোয়াইট, অল ইন্ডিগো ইজ হোয়াইট, তাহলে ইন্ডিগোটাও হোয়াইটের মধ্যে চলে এলো। অনলি আ ফিউ রেড ইজ ইন্ডিগো, এইমাত্র আমরা শিখেছি অনলি আ ফিউ রেড ইজ ইন্ডিগো, রেডের কিছু অংশই ইন্ডিগোর মধ্যে থাকবে, ঠিক আছে। চলে আসি পরেরটায়, সাম ইন্ডিগো ইজ ব্রাউন, ইন্ডিগোর কিছু অংশ হচ্ছে ব্রাউন। এবার কি পসিবিলিটি, এইমাত্র আমরা একটু আগেই দেখেছি যাদের মধ্যে কোনো সম্পর্ক দেখানো নেই তাদের মধ্যে দেওয়া সমস্ত কনক্লুশনগুলো কোথায় যাবে, ইনডেফিনিটে যাবে, কোথায় যাবে নাকি ইনডেফিনিটে যাবে। তাহলে ডেফিনিট কিচ্ছু হবে না, অ্যান্ড হুইচ স্যাটিসফাইড পসিবিলিটি, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানেও পসিবিলিটি দেওয়া রয়েছে। এবার পসিবিলিটি মানে কি, দুজনের মধ্যে সম্পর্ক থাকতেও পারে নাও পারে। এখানে কি বলেছে, সাম ইন্ডিগো আর ব্রাউন ইজ এ পসিবিলিটি, ইন্ডিগোর কিছু অংশ ব্রাউন হতেও পারে নাও হতে পারে, দ্যাট মিনস এটা তো সত্যি কথা, হতেও পারে নাও হতে পারে। তাহলে 1 নম্বর এখানে কিন্তু স্যাটিসফাই করে যাচ্ছে, ক্লিয়ার। নেক্সট, সাম হোয়াইট ইজ রেড, এবার হোয়াইটের কিছু অংশ রেড ইজ এ পসিবিলিটি। এবার দেখো এখানে পসিবিলিটি দেওয়া আছে, হোয়াইটের কিছু অংশ তো রেড, সেটা ডেফিনিট, পসিবিলিটি মানে কি, হতেও পারে নাও হতে পারে, না হওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। এই যে জায়গাটা রেড এবং ইন্ডিগো এবং তোমার কি হোয়াইট দিয়ে কানেক্টিভিটি রয়েছে, এই জায়গাটা তো সবসময় হোয়াইট হচ্ছেই এবং রেডের এই অংশটা হোয়াইটের মধ্যেই রয়েছে। তো এটা ডেফিনিট কনক্লুশন, যেহেতু পসিবিলিটি দেওয়া রয়েছে 2 নম্বরটা দেখা মাত্রই ক্যান্সেল আউট হয়ে যাবে। ইন দ্যাট কেস ইওর আনসার শুড বি অপশন নাম্বার এ। বোঝা গেল, খুব সোজা, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। চলে আসি আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি আছে চলো দেখে নিই। বলেছে স্টাডি দ্য ফলোইং ইনফরমেশন কেয়ারফুলি টু আনসার দ্য কোয়েশ্চেন। ভালো কথা, ইচ অফ 6 ফ্রেন্ডস সি ডি ই এফ জি অ্যান্ড এইচ ডিফারেন্ট ওয়েট, আচ্ছা সবার আলাদা আলাদা ওজন দেওয়া আছে এখানে, ভালো কথা। চলো ওজন হিসাবে এদের সাজাতে হবে, ঠিক আছে। এটা র্যাঙ্কিং প্রবলেম, এই ধরনের প্রবলেমগুলোকে আমরা র্যাঙ্কিং প্রবলেম বলে থাকি, ঠিক আছে। তাহলে 6 জন লোক, তাহলে 1 2 3 4 5 6, 6 জন লোকের জন্য 6টা সিট বানানো হলো, ঠিক আছে। এবার কি বলেছে, ই ইজ লাইটার দ্যান সি, ভালো কথা, ই ইজ লাইটার দ্যান সি, ঠিক আছে, এভাবে লিখতে পারি। অ্যান্ড heavier than H, and heavier than H লিখে দিলাম এভাবে, ওকে। H is heavier than only 2 friends, এবার দেখো H কি, শুধুমাত্র দুজনের থেকে তার ওজন বেশি, তার মানে H কে আমরা অবভিয়াসলি এখানে পুট করতে পারি, দেখো দুজন বাকি রয়ে গেল এখানে, কোনো আপত্তি নেই বুঝতে। নেক্সট কি বলেছে, F is not the heaviest person, F কোনোভাবেই হেভিয়েস্ট পারসন হবে না, ঠিক আছে, এফ কোনোভাবেই হেভিয়েস্ট পারসন হবে না, ভালো কথা। এফ ইজ হেভিয়ার দ্যান ই, আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলেছে, এফ ইজ হেভিয়ার দ্যান ই বাট নট লাইটার দ্যান ই, দ্যাট মিনস এইচের থেকেও বেশি হবে। এবার লক্ষ্য করে দেখো, সিম্পল একটা জিনিস ভাবো, ই তো এইচের থেকে বড়, ই এইচের থেকে ওজন তার বেশি হবে, এবার এফ এর ওজন কিন্তু ই এর থেকে বেশি, তো অবভিয়াসলি লাইটার নিশ্চয়ই হবে না, বোকা বোকা কথা এখানে রয়েছে একটা। তাহলে অবভিয়াস এটা বুঝতে পারছি, এফ এর ওজন যদি ই এর থেকে বেশি হয় তাহলে অবভিয়াসলি এইচ এর থেকেও বেশি হবে, কোয়াইট অবভিয়াস এটা। এবার সি নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে, সি কোথায় বসবে, এবার সি তাহলে অবভিয়াস চলে যাবে একদম প্রথমে, কি বললাম ক্লিয়ার। এরপরে চলে আসছে এফ, যেহেতু তার ওয়েট সর্বোচ্চ নয়, দেখো বলা আছে এফ ইজ নট দ্য হেভিয়েস্ট পারসন, কেমন,
তাহলে এফ যদি সর্বোচ্চ ওয়েট তার না হয় তাহলে এফ এই সেকেন্ড পজিশনে বসে যাবে, তাহলে ই চলে এলো ঠিক তারপরে, লক্ষ্য করতে পারছো, তাহলে এফ ই এইচ চলে এলো, সি প্রথমে চলে গেল। ক্লিয়ার? এবার দেখো সি ডি ই এফ জি এইচ, তাহলে দেখো ডি এবং জিকে বসানোর মতো কোনো জায়গা কিন্তু আমরা পাচ্ছি না, তাহলে ডিজি বা জিডি ভাইসি ভার্সা আমাদের এখানে কিন্তু বসে যাবে। কি বললাম? ক্লিয়ার? ওকে, তাহলে চলে আসি তাড়াতাড়ি আমাদের কোশ্চেনের দিকে। একটা পয়েন্ট বাকি আছে, এইচ ওয়েট ইজ 62 কেজি, এইচের ওজন হচ্ছে 62 কেজি, তাহলে এখানে এইচের ওয়েট আমরা 62 কেজি বলে লিখে দিলাম। কেমন? ওকে, ইফ জি ইজ দ্য লাইটেস্ট পারসন, এবার জি কে বলে দিয়েছে লাইটেস্ট পারসন, বোঝা গেল? জি কে বলে দিয়েছে লাইটেস্ট পারসন, দেন হু অ্যামং দ্য ফলোয়িং ইজ থার্ড লাইটেস্ট, তাহলে জি যদি লাইটেস্ট হয় তার মানে হচ্ছে ডি সেকেন্ড লাইটেস্ট অ্যান্ড এইচ শুড বি দ্য থার্ড লাইটেস্ট। তাহলে এখানে দেখো এইচ অপশানে আমাদের দেওয়া নেই, তাহলে উত্তর কি লিখবো? নান অফ দিস। তাহলে উত্তর এখানে কী হওয়ার কথা ছিল? এইচ। এইচ যেহেতু নেই তাই আমরা কিন্তু উত্তর করেছি নান অফ দিস, অপশান নাম্বার ই। ঠিক আছে, চলে আসি কোশ্চেন নাম্বার 10-এ। 10 নম্বর কোশ্চেন কী বলেছে একটু দেখে নিই। ইফ এফস ওয়েট ইজ 77 কেজি, এফের ওজন যদি 77 কেজি হয়, এফের ওজন যদি 77 কেজি হয়, দেন হোয়াট উইল বি দ্য পসিবল ওয়েট অফ ই, ই এর ওজন বার করতে হবে। ঠিক আছে, 77 কেজি এফের ওজন। এবার লক্ষ্য করে দেখো এইচের ওজন 62 কেজি সিস্টেমে বলা আছে বা কোশ্চেনে বলে দেওয়া আছে, মানে স্টেটমেন্টে বলে দেওয়া আছে। এবার কোশ্চেনে বলেছে এফের ওজন 77 কেজি, তাহলে ই তো মধ্যিখানে আছে, ই কোথায় আছে? এইচ অ্যান্ড এফের মাঝখানে আছে, তাহলে 77-এর থেকে নিচে যেতে পারে অথবা 62-র থেকে ওপরে উঠতে পারে, এই তো হবে আলটিমেটলি। চলো দেখে নিই। 59, দেখো 59 ইজ লেস দ্যান 62, 59 ইজ লেস দ্যান 62, তাহলে এটা কখনোই উত্তর হতে পারে না। এখানে কিন্তু পসিবল ওয়েট বার করতে হবে। 82, এবার দেখো 82 ইজ গ্রেটার দ্যান 77, তাহলে এটাও উত্তর হতে পারে না, এটাও ভুল হয়ে গেল। নেক্সট ইজ দেখো 76, 76 দেখো 77-এর কম, 62-র বেশি, তাহলে উত্তর হয়ে গেল। এখানে দেখো না 58, 58 কিন্তু দেখো লেস দ্যান 62, তাহলে এটাও উত্তর হতে পারে না। তাহলে এ বি অ্যান্ড ডি ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকলো সি। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার সি। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয় এখানে আমাদের। ওকে, তাহলে তাড়াতাড়ি করে চলে আসি আমরা পরের কোশ্চেনে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে তাড়াতাড়ি চলে যাই। চলো ওকে, তো পরের কোশ্চেনে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। এখানে কি বলেছে? 6 persons were born on the same day। দেখো এখানে একটা পাজল দিয়ে দিয়েছে। কি পাজল দিয়েছে? ইয়ার ডে পাজল। ঠিক আছে, একে বলা হয় ইয়ার ডে পাজল। তো 6 persons were born, তাহলে 6 জন লোক এখানে জন্মগ্রহণ করেছে। তাহলে একটা বক্স ক্রিয়েট করে নিই আমরা 6 জনের জন্য। ঠিক আছে, তাহলে 6 জন, একজন হয়ে গেল, দুজন হয়ে গেল, তিনজন হয়ে গেল, চারজন হয়ে গেল এবং 5 থেকে 6 জন হয়ে গেল। তাহলে এখানে আমরা নামগুলো লিখব, এখানে আমরা ইয়ার, ডেট অফ ইয়ার লিখে দেবো, আর বাই ডিফল্ট এখানে আমাদের এজ চলে আসবে। ঠিক আছে, তো চলো শুরু করি। তাহলে এখানে হয়ে গেল নেম, এখানে ইয়ার, এখানে এজ। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখানে লিখে দিতেই পারবো। ওকে, ডান। তো চলো, 6 persons were born on the same day of the same month of different year. All their ages are to be considered from the base year 2020. X is the eldest person, তার মানে X সবচেয়ে বড়। ঠিক আছে, X সবচেয়ে বড়, X সবচেয়ে বড়, ভালো কথা, X সবচেয়ে বড়। অ্যান্ড ওয়াজ বর্ন ইন 1980, জন্ম কবে হয়েছে? 1980-তে। তাহলে 1980-তে যদি এক্সের জন্ম হয় তাহলে এক্সের বয়স কত হবে? 2020-র বেসে এক্সের বয়স হবে 40 বছর। কোনো আপত্তি নেই বুঝতে আমার। তাহলে এক্সের বয়স এখানে কত পেলাম আমরা? 40 বছর। এক্সের বয়স আমরা এখানে কত পেয়ে যাচ্ছি? 40 বছর। ঠিক আছে,
তাহলে চলে আসি আমরা নেক্সট পয়েন্টে। চলে আসবো আমরা নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট কি আছে একটু দেখি এবার। ডাব্লিউ ইজ ইয়ঙ্গার দ্যান আর, ভালো কথা, ডাব্লিউ ইজ ইয়ঙ্গার দ্যান আর, ঠিক আছে। হু ইজ ইয়ঙ্গার দ্যান জেড, তাহলে এখানটা একটুখানি অসুবিধা হয়ে গেল, এখানটা একটু ঠিক করে নিই আমরা। তাহলে কী বলেছে, ডাব্লিউ ইজ ইয়ঙ্গার দ্যান আর, ডাব্লিউ ইজ ইয়ঙ্গার দ্যান আর, হু ইজ ইয়ঙ্গার দ্যান জেড, হু ইজ ইয়ঙ্গার দ্যান জেড, ঠিক আছে। এজ ডিফারেন্স বিটুইন টি অ্যান্ড ওয়াই ইজ 9 years মোর দ্যান, তাহলে টি এবং ওয়াই এর যা এজ ডিফারেন্স হবে সেটা যদি জেড আর আর এর এজ ডিফারেন্স থেকে মাইনাস দেওয়া হয় তাহলে আমরা পাবো 9 গ্যাপ, ঠিক আছে, বোঝা গেল। তাহলে কি বললাম, টি আর ওয়াই এর যা এজ ডিফারেন্স হবে সেটাকে যদি আমরা জেড এবং আর এর এজ ডিফারেন্স থেকে মাইনাস করি তাহলে আমরা পাবো 9 বছরের গ্যাপ। ক্লিয়ার? ওকে। ওয়াই ইজ দ্য ইয়ংগেস্ট পারসন, তাহলে মানে আমরা ওয়াইকে আমরা ছোট্ট করে এখানে লিখে দিতে পারি, কোনো আপত্তি নেই বুঝতে। And the group age difference of T and R is 6 years. Okay. T and R এর এজ ডিফারেন্স হচ্ছে 6 বছর, ভালো কথা। W is 17 years old, ডাব্লুর বয়স কত, 17 বছর। তাহলে 17 বছর যদি ডাব্লুর বয়স হয় তাহলে কোন সালে জন্মেছিল, 2003। পরিষ্কার কথা হয়ে গেল আমার। জেড ইজ 7 years younger than এক্স, আচ্ছা, জেড হচ্ছে কি এক্স এর থেকে 7 বছরের ছোট, তাহলে এক্স এর বয়স কত, 40 বছর, তাহলে এর বয়স কত হবে, 33 বছর হবে, 7 বছরের ছোট যেহেতু। তাহলে জেড কত সালে জন্মেছিল, 1987, মনে থাকবে, হয়েছে। আচ্ছা, Z is 7 years younger than X and 5 years older to T. ওকে, তাহলে 5 years older বলা আছে, তার মানে T এর বয়স আরও ছোট, দ্যাট ইজ 28, তাই তো। তাহলে T এর জন্মসাল কি পাবো আমরা, T এর জন্মসাল আমরা পাবো 1992, বোঝা গেল। তাহলে T এর জন্মসাল আমরা পেলাম 1992। আচ্ছা, এবার কি বলেছে দেখো, এবার একটা পয়েন্টে আমরা দেখো, টি আর আর এর এজ ডিফারেন্স হচ্ছে 6 বছর, তাহলে আর এর বয়স কত হতে পারে, আর এর বয়স ইদার হতে পারে তোমার 22 years অথবা হতে পারে 34 years, মনে থাকবে। তাহলে এই দুটোর মধ্যেই কিছু একটা হতে পারে, 6 বছরের ডিফারেন্স বলেছে, নয় 6 বছর কম হবে, নয় 6 বছর বেশি হবে, এছাড়া তো কিছু হতে পারে না। তাহলে ইদার হবে 22 years অথবা হবে 34 years। তাহলে এবার এখানে একবারে চলে আসি আমরা, দেখো ডাব্লুর বয়স পেয়েছি কত, 17 বছর, ঠিক তো, ডাব্লুর বয়স পেয়েছি আমরা 17 বছর। তাহলে ডাব্লুর থেকে এর বয়স বেশি হবে, আবার জেডের বয়স আমরা কত পেয়েছি, 33 বছর, তাই তো। তাহলে দেখো আর এর বয়স 34 কখনোই হতে পারে না, আর এর বয়স 34 কখনোই হতে পারে না, দ্যাট মিনস আর এর বয়স 22 বছরই হবে। কি বললাম, ক্লিয়ার? আর এর বয়স 22 বছরই হবে। দ্যাট মিনস আমার কাছে কি সিকোয়েন্স ফাইনাল অ্যারেঞ্জমেন্ট আমরা পেলাম, দেখো জেড হয়ে গেল 33 বছর, তাহলে ওটা আপনার ফাইনাল সিকোয়েন্স কেমন, জেডের হয়ে গেল 33 বছর। এবার জেডের থেকে ছোট কে দেখো, টি, তাহলে জেডের থেকে ছোট হয়ে গেল দেখো টি। আচ্ছা, টি এর থেকে ছোট কে, 22 বছর, দ্যাট ইজ আর, কেমন, আর। আচ্ছা, আর এর থেকে ছোট কে হয়ে গেল, ডাব্লু, এবং সব থেকে ছোট কে, ওয়াই। তাহলে দেখো 4টে ঘর, 1 2 3 4 আমাদের ফাঁকা ছিল, এখানে দেখো 4টে সিকোয়েন্স অলরেডি আমরা পেয়ে গেছি। তাহলে এক্স এর থেকে ছোট হচ্ছে কি, জেড, জেডের থেকে ছোট হয়ে গেল আমাদের টি, টি এর থেকে ছোট হয়ে যাবে আর,
এবং আর এর থেকে ছোট হয়ে যাবে ডাব্লিউ। বুঝতে আশা করি কোনো সমস্যা নেই। এবার লক্ষ্য করে দেখো, জেড এর বয়স কত? 33 বছর, জন্মেছিল 1987-এ। কোনো আপত্তি নেই বুঝতে। নেক্সট, টি এর বয়স কত? 28 বছর, জন্মেছিল কত সালে? 1992। পরিষ্কার বসে যাচ্ছে আমাদের, কোনো আপত্তি নেই। নেক্সট ইজ আর এর বয়স কত? 22 বছর, তাই তো? তাহলে আর এর যদি 22 বছর বয়স হয়, তাহলে কোন সালে জন্মেছিল? 1998-এ। ঠিক আছে। আচ্ছা, ডাব্লিউর বয়স কত? 17 বছর, কত সালে জন্মেছিল? 2003। হয়ে গেল। আর লাস্টে ওয়াইয়ের বয়স হচ্ছে সবচেয়ে ছোট, তাই তো? এবার দেখো, এবার একটা জিনিস বার করতে হবে। টি আর ওয়াই এর গ্যাপ হচ্ছে জেড এবং আর এর থেকে 9 বছরের ছোট হবে। ঠিক আছে, চলো দেখি জেড এবং আর এর বয়স কত। জেড এর বয়স হচ্ছে কত? 33 বছর, আর এর বয়স কত? 22 বছর। তাহলে ডিফারেন্স কত আসছে? 11। তাহলে এদের ডিফারেন্স কত আসার কথা? 20 আসার কথা। 9-এর ডিফারেন্স হবে তো? দেখো এখানে কি বলেছিল, দেখো টি অ্যান্ড ওয়াই কি বলেছে? এজ ডিফারেন্স বিটুইন টি অ্যান্ড ওয়াই ইজ 9 years। এজ ডিফারেন্স বিটুইন টি অ্যান্ড আই ইজ 9 years। বোঝা গেল? মোর দ্যান দ্য এজ ডিফারেন্স বিটুইন জেড অ্যান্ড আর। তার মানে কি, এখানে বেশি, টি অ্যান্ড ওয়াই এর যে এজটা সেটা বেশি হবে ডিফারেন্সে, তাই তো? তাহলে এখানে 11। আচ্ছা, টি এবং ওয়াই এর বিয়োগফল 20 আসতে হবে। টি এবং ওয়াই এর বিয়োগফল 20 আসতে হবে। তাহলে টি এন্ড ওয়াই এর বিয়োগফল যদি 20 আসতে হয়, তাহলে টি এর এজ আমরা পেয়ে গেছি কত? 28 বছর। তাহলে ওয়াই এর বয়স কত হবে? অবভিয়াসলি 8 বছর। মনে থাকবে, ওয়াই এর বয়স কত হবে? 8 বছর। তাহলে জন্মসাল কি হবে? 2012। বোঝা গেল? তাহলে এইভাবে দেখো আমরা পুরো পাজলটাকে শেষ করে দিয়েছি। পুরো পাজল এখানে কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এবার আমরা চলে আসবো সলভিংয়ে। ঠিক আছে, চলে আসছি আমরা সলভিংয়ের ক্ষেত্রে। কি করা যায়, একটু নিচের দিকে নামিয়ে নিই, কোশ্চেন দেখতে পাবো না। চলে আসি নিচের দিকে। ওকে, চলে আসবো ফার্স্ট কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন আমরা কী পাচ্ছি, চলো দেখে নিই। হু অ্যামং দ্য ফলোয়িং পার্সন ওয়াজ বর্ন ইন 1992। 1992 সালে কার জন্ম? দেখো 1992 সালে কার জন্ম? টি এর জন্ম। সো আনসার শুড বি অপশন নাম্বার সি। ঠিক আছে, ওকে, চলে আসি পরের কোশ্চেনে। হোয়াট ইজ দ্য এজ ডিফারেন্স বিটুইন আর অ্যান্ড এক্স? আর এবং এক্স এর এজ ডিফারেন্স কত হবে? দেখো, একজনের বয়স 40 বছর, একজনের বয়স 22 বছর। তাহলে 40 থেকে 22 বাদ দিলে কত বছরের ডিফারেন্স আছে? 18 বছরের ডিফারেন্স আছে। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার ডি। ঠিক আছে, অপশন নাম্বার ডি। ওকে, চলে আসবো তারপরেরটায়। তারপরে কি কোশ্চেন আছে? হু অ্যামং দ্য ফলোয়িং পার্সন ইজ থার্ড? হু অ্যামং দ্য ফলোয়িং পার্সন ইজ থার্ড? Who among the following person is third youngest person? থার্ড ইয়ংগেস্ট পার্সন মানে সবচেয়ে ছোটো কে? ওয়াই, তারপরে ছোটো কে? ডাব্লিউ, তারপরে ছোটো কে? আর। তো আনসার চলে আসবে অপশন নাম্বার D4 আর। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। চলে আসবো তারপরের কোশ্চেনে। তারপরের কোশ্চেন একটু উপর দিকে তুলে দিই। কি বলেছে চলো একবার দেখে নিই। কোশ্চেন নাম্বার 14। আচ্ছা, কোশ্চেন নাম্বার 14 কি হয়েছে? ইন হুইচ ইয়ার দ্য ফলোয়িং হুইচ আর দ্য ফলোয়িং ইয়ার্স জেড ওয়াজ বর্ন? জেড কত সালে জন্মগ্রহণ করেছে? দেখো, জেড জন্মগ্রহণ করেছে 1987। জেড জন্মগ্রহণ করেছে 1987-এ। ঠিক আছে, তাহলে ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার সি। ইউর অপশন শুড বি অপশন নাম্বার সি। বোঝা গেল? ওকে, তাহলে এবার একটু নিচের দিকে চলে আসি আমরা। ওকে, চলে যাই। ওকে, তাহলে এবার কি আছে দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ 22 years old? 22 বছর বয়স কার? 22 বছর বয়স কার দেখতে পাচ্ছি আমরা এখানে? চলো, 22 বছর বয়স আমরা দেখতে পাচ্ছি আর এর। ঠিক আছে, তাহলে আর এর বয়স হচ্ছে 22 বছর। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার সি।
ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি হয়ে গেল এখানে আমাদের আনসার। তাহলে আশা করি তোমাদের এই কোশ্চেনগুলো ক্লিয়ারলি বোঝা গেছে এবং বুঝতে পেরেছো। আশা করি ক্লিয়ারলি এই প্রবলেমগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং আই হোপ তোমাদের সিস্টেমটা ভালো লেগেছে, বুঝতে পারছো তোমরা। যদি কোনো জায়গায় অসুবিধে হয় আমাদের ইনফর্ম করো, আমরা সে বিষয়ে আবার ফার্দার ডিসকাশন শুরু করব। লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। আর সবথেকে বড় কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা না কোনো সেন্টার অ্যাটেন্ড করতে পারবো, না কোনো ক্লাসেস যেতে পারবো। তো বাড়িতে বসে বসে বেশি বেশি প্র্যাকটিস করো, কারণ মনে রাখবে একটাই জিনিস, যে সিচুয়েশান ওভার হলে কিন্তু আবার সমস্ত কিছু নর্মালাইজ হওয়ার চান্সেস খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? তো সেই কারণে বলা, নিজেদের খেয়াল রাখো, বাড়িতে থাকো বেশি বেশি সময়, দরকার না পড়লে বেরিয়েও না, বাড়ির অবস্থা ভালো নয়, সিচুয়েশান খুবই খারাপ। তো মন দিয়ে পড়াশোনা করো, সিচুয়েশান খুব তাড়াতাড়ি নর্মাল হয়ে যাবে আশা রাখি। তো আজকের জন্য এইটুকুই, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। পুরো ক্লাসটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ সো মাচ।